আসসালামু আলাইকুম। চট্টগ্রাম বোর্ডের এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আজকে মাত্র এই 30 মিনিটে অথবা 30 মিনিট একটু বেশিও লাগতে পারে, আমরা চেষ্টা করব ভেক্টর অধ্যায় থেকে কোন কোন টাইপ বা কোন কোন টপিক থেকে এমসিকিউ আসতে পারে। এই ধারাবাহিক সিরিজ ইনশাআল্লাহ চলবে যদি রেসপন্স ভালো পাই। অর্থাৎ 30 মিনিটে আমি বা 35 বা 40 মিনিটে আমি কি করলাম, একটা অধ্যায় শেষ করলাম, তারপরে আরেকটা অধ্যায় শেষ করব। এভাবে যে কয়টা দিন সময় আছে আমি চেষ্টা করব তোমাদের জন্য ছোট ছোট ভিডিও করে যেন তুমি আসলে পরীক্ষার জন্য একেবারে প্রিপেয়ার হয়ে আবার যাইতে পারো। তো দেখো, যেহেতু বাংলাদেশে ফিজিক্স ফার্স্ট পার্ট কোশ্চেনটা খুবই কঠিন ছিল, তো আমার মনে হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড হয়তো বা এরকম কিছু করবে না, মানে কোনো আজাইরা কোশ্চেন করবে না, আউট অফ প্যাটার্ন কোশ্চেন, আসলে আজাইরা কোশ্চেন বলাটা ঠিক হবে না, আউট অফ প্যাটার্ন কোনো কোশ্চেন হয়তো বা করবে না, প্যাটার্নের মধ্যে পড়বে। যদি প্যাটার্নের মধ্যেই পড়ে এবং চট্টগ্রাম বোর্ডে বিগত 5 বছরের যে কোশ্চেন আসছে তার ধারাবাহিকতায়, ঠিক আছে, এবং নতুন আরো কিছু অ্যাড করতে হবে, যে টাইপগুলো তোমাকে দেখতে হবে, সব কিছুর সমন্বয় এই ভিডিওটা আমি তৈরি করছি। তো প্রথমে আমরা একটু টাইপগুলো জানবো কিভাবে আসলে সলভ করা যায়, তারপরে হচ্ছে যে পরবর্তী ইয়েগুলো আমরা দেখবো। তো ফার্স্ট অফ অল, তুমি যদি এমসিকিউ ভালো করতে চাও তোমাকে কিছু জিনিস মানে জানতে হবে। তার আগে আমি তোমাকে একটু বলে দিতে চাই যে ভেক্টর এই অধ্যায় থেকে আসলে কোন কোন জিনিসগুলো সবচেয়ে বেশি এসেছে, অর্থাৎ কি টাইপের কোশ্চেন এখান থেকে বেশি হয়েছে। এখান থেকে কোশ্চেন যেটা হয়েছে সেটা হচ্ছে সূত্র সমীকরণ থেকে কোশ্চেন হয়েছে, বুঝতে পেরেছ, যে আই ডট জে কে এই রিলেটেড কিছু হয়েছিল এবং কিছু জ্ঞানমূলক টাইপের কোশ্চেন হয়েছে, ঠিক আছে, জ্ঞানমূলক টাইপ কোশ্চেন হয়েছে, জ্ঞানমূলক টাইপ। ওকে, এবং ডিরেক্ট আরেকটা আসছে সেটা হচ্ছে টাইপ ম্যাথ, ঠিক আছে। এর বাইরে আসলে এই তিনটার বাইরে আসলে তেমন কিছু আসে নাই। তার মানে শুধুমাত্র ভেক্টর এই অধ্যায়টা প্রিপারেশন যদি তুমি নিতে চাও তাহলে তোমাকে ওই অধ্যায়ের কতটুকু সূত্র সমীকরণ আছে এটা একটু নজরে রাখা লাগবে। আর জ্ঞানমূলক, হ্যাঁ জ্ঞানমূলক, এই জ্ঞানমূলক টাইপগুলো একটু দেখা লাগবে, ঠিক আছে। আর টাইপ ম্যাথ, একেবারে ডিরেক্ট ম্যাথ, সেগুলো একটু দেখা লাগবে। তো প্রথমে আমি একটু তোমাকে আগে দেখাতে চাই যে দেখো, যে চট্টগ্রাম বোর্ডে যদি আমরা বিগত কোশ্চেনগুলো দেখি যে আসলে কি টাইপের কোশ্চেন তারা করেছিল, সেই জিনিসটা একটু আমাদের দেখা উচিত। যেমন দেখো, আমি যে তোমাকে বললাম যে জ্ঞানমূলক কোশ্চেন কিন্তু এসেছে, এই জায়গাটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। যেমন এই কোশ্চেনটা দেখো, এটা আসছে তোমার হচ্ছে যে চট্টগ্রাম বোর্ড 25-এ, চট্টগ্রাম বোর্ড 25-এ এসেছে। তো কি বলছে, যেসব ভেক্টরের পাদবিন্দু অভিন্ন তাকে কি বলা হয়। তো যাদের পাদবিন্দু অভিন্ন তার আমরা সবাই জানি সেটা হচ্ছে সমপ্রারম্ভিক। তার মানে কি, একটা জায়গায়, তাহলে এখান থেকে ধরো একটা ভেক্টর আছে, এখান থেকে মনে করো একটা ভেক্টর আছে, বা এখান থেকে একটা ভেক্টর আছে, তো এদের সবার হচ্ছে অভিন্ন, মানে কি সেটা ভিন্ন না, একটাই। তাহলে এরকম হলে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি হচ্ছে সমপ্রারম্ভিক। অবশ্যই অপশনে রয়েছে এই যে সমপ্রারম্ভিক, কথা কি বুঝতে পারলাম, সমপ্রারম্ভিক। তাহলে এইটা টাইপটা কি তোমাকে আগে বুঝতে হবে। তাহলে চট্টগ্রাম বোর্ড 25-এ যে কোশ্চেনটা আসছে এই টাইপটা হচ্ছে জ্ঞানমূলক। তাহলে আমি তোমাকে অবশ্যই বলবো যে তুমি জ্ঞানমূলক সম্পর্কে একটা ভালো আইডিয়া রেখে তারপরে তুমি পরীক্ষার হলে যাবা, অবশ্যই তুমি যাবা, এবং জ্ঞানমূলকের জন্য কতটুকু পড়বা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে আসো, একটি বিন্দুতে ক্রিয়াশীল পি ভেক্টর এবং পি ভেক্টর ঋণাত্মক ভেক্টরের লব্ধির মান কত। তাহলে দেখো এটা কিন্তু একটা সূত্র সমীকরণ, অর্থাৎ এই সূত্র সমীকরণটা কি বলছে, যে লব্ধির মানটা বের করতে বলা হচ্ছে। তাহলে দেখো একটা পি ভেক্টর আর একটা ভি ভেক্টর, তাহলে আমরা যদি এখন লব্ধিটা বের করতে চাই, লব্ধি মানে যোগ, তাহলে এখানে পি ভেক্টর কে আমরা তার কি করবো, ঋণাত্মক মানে হচ্ছে অবশ্যই মাইনাস, তাহলে এটা দিয়ে যদি আমরা যোগ করি, তাই না, তাহলে কি হবে, তাহলে শূন্য হবে। তারপরে অ্যান্সারটা কত, এই যে দেখো খুব সহজে তুমি পেরে যাচ্ছ। অর্থাৎ এটা কিন্তু একটা সূত্র সমীকরণ, সেই সূত্র সমীকরণটা কোথা থেকে আসছে, জাস্ট ঋণাত্মক করতে বলেছে। তাহলে এই টাইপের কি করবা সেটাও আমি তোমাকে বলে দেবো ইনশাল্লাহ। এরপরে কি বলছে, নিচের কোন ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দু একই। দেখো কতবার আসছে, যে রাজশাহী বোর্ড 21-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 24-এ আসছে, তাহলে এটাও কি, এটা হচ্ছে টাইপ হচ্ছে জ্ঞানমূলক, এটাও টাইপ জ্ঞানমূলক। তুমি এই জিনিসগুলো ধরে যাইতে পারলে দেখবা যে তোমার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তাহলে এটার অ্যান্সার কোনটা বলো, এটা তো তোমরা জানো, সেটা হচ্ছে কি নাল ভেক্টর, অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু শীর্ষবিন্দু আসলে একই, ঠিক আছে, একটা জায়গাতে। আর নাল ভেক্টরের সংজ্ঞা কি, যে ভেক্টরের আসলে কি মানই শূন্য সেটা আসলে নাল ভেক্টর। তো যখন বলছে পাদবিন্দু শীর্ষবিন্দু একটা জায়গাতে, তার মানে জিরো, রাইট। ওকে, জ্যামিতিক পদ্ধতিতে ভেক্টর রাশির যোগসূত্র কতটি। আমরা সবাই জানি জ্যামিতিক যোজন হচ্ছে ভেক্টরের 5টা। তো এটা হচ্ছে একটা মুখস্থ, এই যে 5টা, এটা একটা মুখস্থ টাইপ কোশ্চেন, ঠিক আছে। অর্থাৎ মুখস্থ টাইপ বলতে এটাকে আমরা বলবো যে এটা হচ্ছে জ্ঞানমূলক। দেখো বিগত দিনের কোশ্চেন গুলো দেখা, এখনো সেইভাবে কিন্তু ম্যাথ আসে নাই। ওকে, নেক্সট কোশ্চেনটা যেমন বলছে, একটি ভেক্টরের এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ ক্রিয়াশীল। তাহলে কোন অক্ষের সাথে, আচ্ছা তাহলে আমরা এখানে এবার দেখো এটা কিন্তু উপাংশ থেকে, এটা কিন্তু আর ম্যাথ, এক্স অক্ষের সাথে আছে, এক্স অক্ষের সাথে কত, 30 ডিগ্রি। ওকে, এবার ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান হচ্ছে 3 একক। তাহলে এখন দেখো তো, ওয়াই অক্ষ বরাবর কত একক, 3 একক, এটা তোমাকে মাথায় রাখতে হবে। একক হলে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত। তো
তো এক্স অক্ষ বরাবর তোমাকে উপাংশের মানটা জানতে চাওয়া হচ্ছে। তার মানে আমরা যদি এখন এইটা বের করতে চাই, এটাকে আমরা বলতে পারি না যে এ ওয়াই, মানে দেখো আমরা যখন উপাংশটা ভাগ করি তোমরা অবশ্যই জানবা যে একটা এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, মাঝখানে কিন্তু লব্ধি থাকে, তাই না? তাহলে এটাকে নাম যদি আমি এ বলি তাহলে এটাকে এক্স বলতে হয়, আর এটাকে কি বলতে হয়? এ ওয়াই বলতে হয়। তো এক্স মানে কি বলবা? এক্স মানে অবশ্যই এ কস থিটা, রাইট? আর এ ওয়াই মানে কি বলবা? এ সাইন থিটা। তাহলে এখন এখানে বলতে হবে এ সাইন থিটা। এখন দেখো এখানে বলছে ওয়াই অক্ষ বরাবর উপাংশের মান 3, তার মানে কি এ ওয়াই এর মানটা 3। আচ্ছা, আমি যদি আরেকটু সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে ব্যাপারটা তোমাদের বুঝতে ভালো হয়। তাহলে আমার উদ্দেশ্য এবার কি করা, দেখো আমার উদ্দেশ্য এখান থেকে হচ্ছে যে এটা বের করা। তাহলে এখানে দেখো তার মান 3 দেওয়া আছে, তাহলে আমি এখান থেকে এর মানটা বের করতে চাই। তার মানে ব্যাপারটা এরকম হয়ে আছে না, যেহেতু মানটা আমরা জেনে গেছি 3, তাহলে ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা। তো এখন আমি এইটাকে এ পাশে নিয়ে চলে আসবো, এ সাইন থিটা মানে হচ্ছে এ ওয়াই। ওকে, তাহলে এখন এ মানে কি বলবা? এ ওয়াই, আর নিচে বলবো হচ্ছে সাইন কত ডিগ্রি, দেখো 30 ডিগ্রি কিন্তু, ঠিক আছে না? তাহলে এ ওয়াই এর মান কত? এ ওয়াই এর মানটা হচ্ছে 3, আর সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তাহলে উল্টায় দিলে 6। তাহলে আমরা এর মানটা কিন্তু 6 পেয়ে গেছি। এখন কি বলতেছে যে এক্স অক্ষ বরাবর উপাংশের মান কত? এবার যদি এক্স অক্ষ বরাবর উপাংশের মান বের করতে চাই তাহলে এখন কি হবে? অতএব এ মানে আমরা জানি হচ্ছে এটাকে এক্স বলতেছে, তাই না? রাইট? তাহলে এখন আমি এটাকে কি বলবো? এ কস থিটা। এর মানটা কত? কারণ আমি এক্স অক্ষ হচ্ছে কস, তাহলে এর মানটা কত বলো? এর মানটা আমরা কত পেয়েছি? এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 6। তাহলে 6 কস হচ্ছে 30 ডিগ্রি, তাই না? তাহলে 6 আর কস 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। ওকে, তাহলে এটা দিয়ে কাটলে 3, তার মানে অ্যান্সার হচ্ছে 3√3। আছে, হ্যাঁ, এই যে দেখো। তাহলে দেখো এটা কোথায় থেকে প্রশ্ন করেছে? এটা প্রশ্ন করেছে হচ্ছে উপাংশ বিভাজন থেকে। ওকে, আর এই ম্যাথটা তো কি বলতেছে, n এর মান কত হলে p = 2i + nj - 5k এবং কি মানে হচ্ছে 10i - 5j মাইনাস হচ্ছে 25k পরস্পর সমান্তরাল হবে। তো দেখো পরস্পর সমান্তরাল মানে এটা হচ্ছে ক্রস গুণন। তো কি বলছে এখানে? পরস্পর সমান্তরাল। তো এটার একটা শর্টকাট আছে, আমরা এভাবে বের করতে পারি, এগুলো তোমরা জানো হয়তো, আমি আবার তোমাকে শিখাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। তো পরস্পর সমান্তরাল যেহেতু বলছে, পরস্পর সমান্তরাল মানে এটার একটা শর্টকাট আমাদের থিং আছে, সেই শর্টকাটে আমরা হচ্ছে চিন্তা করব। সেটা কি, দেখো এই শর্টকাট হচ্ছে x মানে হচ্ছে bx, আর একটা হচ্ছে ay মানে হচ্ছে by, এবং আরেকটা হচ্ছে কি az মানে হচ্ছে bz। এখন তুমি আমাকে বলো যে এখানে হচ্ছে যে p এর মান দেওয়া আছে, তো এখানে x বলতে কারা? 2। তো এখন এটার সাথে মানে তোমার হচ্ছে যে i, ঠিক আছে, মানে i এর সাথে i, j এর সাথে j, তাহলে এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে দেখতে কেমন হবে সেটা আমরা আগে দেখি। এই দেখো দেখো 2 ভাগ ওই পারে চলে যাবা 10, এরপরে আসবা হচ্ছে তোমার যদি n বলেছে তাহলে n, তারপরে বলবা হচ্ছে -5। ওকে, এরপরে -5, আরেকটা হচ্ছে -25। এই যে সাজাইলাম। এখন তোমার উদ্দেশ্য কাকে বের করা? এর মধ্যে ভিকটিমটাকে, ভিকটিমটা হচ্ছে n। তো n এর এইটা তুমি নিবা, এর পাশে যে দুইটা তুমি দেখতে পাচ্ছ যে কোনো একটা অংশ নিলে আসলে হবে, সবাই সবার সাথে সমান। এখন মাঝখানে কে? এখানে ভিকটিমটাকে n, তাহলে আমি এটা অবশ্যই রাখবো। তাহলে nটা নিলাম, এবার -5টা রাখলাম। এবার তার পাশাপাশি এখন আমি কি করবো? এটা নিব 2/10। এখন আমি 2/10ও নিতে পারতাম, বা 2/10 না নিয়ে আমি যদি মনে করতাম যে এই সাইডটা নিব, সেটাও সম্ভব হইতো। তাহলে এখন দেখো, এই যে দেখো 5 দুগুণ হচ্ছে 10, আর এখানে হচ্ছে যে 10n। তাহলে এখন দেখো 10 কাটা, তাহলে কত থাকে? -1। তাহলে n মানে হচ্ছে -1, তাহলে -1 আছে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এবার দেখো এই কোশ্চেনটা রিপিট হইতে পারে, এই টাইপের কোশ্চেনগুলো কিছু রিপিট হতে পারে। এটা আসলে সূত্র সমীকরণ তুমি বলতে পারো, হ্যাঁ। তো দেখো এটা যদি আমি আসলে সলভ করি, আসলে এটা মানে রিপিট আসে এই টাইপের। আরো কয়েকটা আছে, যেমন হচ্ছে তোমার 45 ডিগ্রি একটা মান আসে। তো এটা হচ্ছে, দেখো এইটা আনসার, বুঝছো? যখন তুমি আসলে ক্রস করে ডট করবা, স্কয়ার করলে আসলে এইটা লম্ব হয়ে যায় আর কি। তো এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ডের আসার হচ্ছে কোশ্চেন, ঠিক আছে। এবং আরেকটা দেখো যে যেটা সূত্রতে আসছে, যেমন দেখো এটা একটা সূত্র সমীকরণ বা একটা কন্ডিশন যে ভেক্টর ভি কখন সলিনয়েড হবে। তো সলিনয়েড হওয়ার সত্যটা আমরা সবাই জানি, যে এটার সাথে হচ্ছে কি করে দেবো, আমরা ডট করে দেবো, করে জিরো করে দেবো। এই যে দেখো দেখাই যাচ্ছে। তো বিগত দিনের কোশ্চেনগুলো যদি আমরা দেখি, কোন কোন জায়গা থেকে সবচেয়ে বেশি কোশ্চেন হচ্ছে, আগে তোমাকে সেটা মার্ক করতে হবে। তো তুমি খেয়াল করে দেখো যে ক্যালকুলাস থেকে কোশ্চেন হচ্ছে। ওকে, মানে আমরা করবো কিভাবে, দেখো আমরা কিভাবে শর্ট টাইমে আসলে দেখবো। তাহলে ক্যালকুলাস থেকে একটা প্রশ্ন আসছে, এরপরে কি আমরা বলতে পারি যে ডট ও ক্রস গুণন, মানে এই সেকশনটা আমরা ধরতে পারি যে ডট ও ক্রস গুণন সেকশন থেকে কোশ্চেন হচ্ছে, এটাও তার মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর আমরা দেখবো যে উপাংশ বিভাজন, হ্যাঁ, উপাংশ বিভাজন রিলেটেড কোশ্চেন গুলো এসেছে। এরপর আমরা আরেকটা কোথায় দেখেছি, আমরা দেখছি জ্ঞানমূলক টাইপের কোশ্চেন বেশি হয়েছে। তাহলে আমরা ওই যে বললাম না যে 3টা টাইপে এখানে ভাগ করতে পারি। এখন আসলে আসো যে প্রথমে আমাদের কাজ কি,
যে জ্ঞানমূলকটা আমরা কি করব, জ্ঞানমূলকটা আমরা দেখো আমি তোমার জন্য সুন্দর করে এখানে যতটুকু জ্ঞানমূলক লাগবে আমি তোমার স্লাইডে খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি কি করবা যে এখানে দেখো যে প্রথমে স্কেলার রাশি কোনগুলো, ভেক্টর রাশি কোনগুলো, সেগুলোর দরকার হতে পারে। এই স্লাইডটাতে তোমার হয়ে যাবে, কারণ সময় খুবই কম সময়ের জন্য মধ্যে তুমি ইয়ে করতে পারবা, শেষ করতে পারবা। এরপরে কিছু ভেক্টরের সংজ্ঞা আছে অবশ্যই, তার মধ্যে সবচেয়ে বেশি যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো যদি আমি বলে থাকি তাহলে সেগুলো হচ্ছে সমান ভেক্টরের কন্ডিশন গুলো আসতে পারে, ঋণাত্মক ভেক্টরের কন্ডিশন, সমপ্রারম্ভিক ভেক্টরের কন্ডিশন। আচ্ছা, এরপরে দেখো সদৃশ ভেক্টর, বিসদৃশ ভেক্টর, এগুলো সংজ্ঞা একটু দেখে নিবা। হ্যাঁ, এরপর অবস্থান ভেক্টরটা কি, অবস্থান ভেক্টরের সংজ্ঞাগুলো একটু দেখে নিবা, জাস্ট এতটুকুই। মানে এই যে ব্যাপার ভেক্টরের যোজন বিয়োজন সম্পর্কিত, এবং দেখো তার আমাদের যে সূত্র হচ্ছে 5টা, এটাও আমরা অলরেডি পেলাম যে ভেক্টরের জ্যামিতিক যোজন হচ্ছে 5টা, সাধারণ সূত্র, ত্রিভুজ সূত্র, বহুভুজ সূত্র, সামুদ্রিক এবং হচ্ছে উপাংশ। হ্যাঁ, এবং হচ্ছে উপাংশ, সূত্র বানানটা একটু ভুল হয়েছে, ওকে ঠিক করে নিও। তো এই হলো বিষয়। এরপরে দেখো ভেক্টর যোগের কিছু গাণিতিক বিশ্লেষণ রয়েছে, এবং কিছু কিছু বিষয় তো রয়েছে যেগুলো আসলে তোমাদের লাগবে। এই যে খুব সুন্দর করে সাজানো গোছানো আছে, এর বাইরে আসলে আর অন্য কিছু তোমাকে দেখতে হবে না, তুমি জাস্ট একবার করে দেখে নিবা। হ্যাঁ, একবার করে দেখে নিবা। এবার আসো, আমরা এবার কি পড়বো, আমরা এবার কি পড়বো, পড়বোটা কি আসলে। ওকে, আমরা একেবারে যেগুলা কোশ্চেন ডিরেক্ট আসতে পারে সেই জিনিসগুলো এখন আমি তোমাদের দেখাই। ফার্স্ট অফ অল আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজ সূত্র। এখান থেকে একটা কোশ্চেন হওয়ার একটা ভালো সম্ভাবনা রয়েছে এই টাইপের। আচ্ছা, ত্রিভুজ সূত্র কি তুমি দেখবা, টাইপটা হচ্ছে এরকম যে একই দিকে প্লাস আর বিপরীত দিকে হচ্ছে মাইনাস। এই কনসেপ্টটা তুমি মনে রাখো, তাইলে হবে। একই দিকে হচ্ছে প্লাস এবং কি বললাম, বিপরীত দিকে হচ্ছে মাইনাস। ওকে, বিপরীত দিকে হচ্ছে কি বললাম ভাই, মাইনাস। ওকে, এটা কেমন করে, যে দেখো একটা ভেক্টর এভাবে আঁকানো থাকবে, আরেকটা এইভাবে থাকবে। দেখো এটা একটা ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা একটা ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর। এখন দেখো দুজন ভেক্টর একই দিকে থাকে, তো লব্ধি সাধারণত তার বিপরীত হয়। এই যে এইটা হয় লব্ধি, এটাকে আমরা বলবো হচ্ছে আর ভেক্টর। তখন এটাকে তুমি কিভাবে সাজাবা, এটাকে তুমি সাজাবা ঠিক এইভাবে। আমি কি বলেছি, একই দিকে প্লাস, বিপরীত দিকে মাইনাস। তখন তুমি দেখতেছো এই যে একই দিকে কারা আছে, পি এবং কি আছে, কিউ। বিপরীত দিকে কি আছে, বিপরীত দিকে কিন্তু আর আছে, ইজিক্যাল টু 0। তার মানে তখন তুমি কি বলবা, পি প্লাস কিউ ইজিক্যাল টু আর। এরকম যে কয় টাইপের কোশ্চেন আসুক না কেন, তুমি ত্রিভুজ সূত্রর এই চিত্র টাইপের একটা দেখে যাবা ইনশাল্লাহ। এরপরে কই থেকে দেখবা, এরপরে দেখবা হচ্ছে লব্ধি সংক্রান্ত, লব্ধি সংক্রান্ত। তো লব্ধি সংক্রান্ততে কিছু ফ্যাক্ট আমি আগে বলে দিই, সেটা হচ্ছে যে বলবে যে আর ম্যাক্স, এই আর ম্যাক্স মানে কি, লব্ধির সর্বোচ্চ। এটা কি, পি প্লাস কিউ। তো লব্ধি কখন হচ্ছে যে তোমার সর্বোচ্চ হয়, যখন পি ভেক্টর আর কিউ ভেক্টর একই দিকে ক্রিয়া করে এবং তাদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। তাহলে আর ম্যাক্স পি প্লাস কিউ লব্ধি যোগফলের সমান কখন হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি যখন থিটা মানে তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা ইজিক্যাল টু কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়। যখন থিটা ইজিক্যাল টু 0 ডিগ্রি হয়, লব্ধি হয় কার সমান, এটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে লব্ধি হবে হচ্ছে যোগ ফলের সমান। এগুলা অবশ্যই ভালো করে মনে রাখবা। আচ্ছা, এবার যদি বলে যে বিপরীত দিকে হয় তাহলে কি করবা, তাহলে এখানে বলবা হচ্ছে আর মিনি। আর মিনি মানে হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস কিউ হওয়ার এটা কি, থিটা মানে হচ্ছে 180 ডিগ্রি হইলে, 180 ডিগ্রি হইলে লব্ধি হবে বিয়োগ ফলের সমান। ঠিক আছে, লব্ধি হবে বিয়োগ ফলের সমান, লব্ধি হবে বিয়োগ ফলের সমান। এইটা মনে রাখা লাগবে, বিয়োগ ফলের সমান। ঠিক আছে, এই তো, এই হচ্ছে আমাদের বিষয়। আর এখানে দেখো আরেকটা 90 ডিগ্রি হলে একটা চলে আসে, সেটা হচ্ছে এই যে এরকম পি স্কয়ার এবং হচ্ছে কি স্কয়ার। কখন, যখন হচ্ছে থিটার মান হচ্ছে কত ডিগ্রি, 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে। আশা করি বুঝতে পেরেছো। এবার এখানে একটা ছোট ছোট ম্যাথ তুমি দেখবা, সেটা হচ্ছে লব্ধির মান ও দিক রিলেটেড। তো আমরা যদি একটু দেখি এখানে কেমন টাইপের কোশ্চেন আসতে পারে, লব্ধির মান ও দিক, মান ও দিক সংক্রান্ত। ঠিক আছে, ওকে, এইটা একটা টাইপ, এটা একটা ভালো করে দেখবা। তো লব্ধির মান ও দিক সংক্রান্ত তুমি কিভাবে আসলে বুঝবা, কিভাবে তুমি বুঝবা সেটা একটু বোঝার চেষ্টা করো। এখানে ডিরেক্ট তোমাকে বের করতে বলা হবে কি জানো, যে লব্ধি ডিরেক্ট বলা হবে লব্ধি কত। ওকে, এটার জন্য কেমন টাইপের কোশ্চেন হতে পারে আমি তোমাকে দেখাই দিচ্ছি। একটা খুবই কমন কোশ্চেন আছে যে থিটা মানে হচ্ছে 120 ডিগ্রি অ্যান্সার হয়, এইটা আসতে পারে। সেটা কিভাবে, কন্ডিশনটা যদি আমি তোমাকে একটু বলি তুমি বুঝতে পারবা। সেখানে বলবে যে একটি ভেক্টরের মান অপর ভেক্টরের সমান, ঠিক আছে, এবং লব্ধি এদের যে কোনো একটি ভেক্টরের সমান হইলে তাদের মধ্যবর্তী কোণ কত। কাজে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি যে এখানে দেখো পি ভেক্টর, কিউ ভেক্টর এবং হচ্ছে আর ভেক্টর সমান থাকবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমাকে বলবে যে মধ্যবর্তী কোণটা নির্ণয় করো, মধ্যবর্তী কোণ নির্ণয় করো। এই কথাটা বলা হবে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, অর্থাৎ পি কিউ আর। ঠিক আছে, তাহলে পি কিউ আর যখন সমান হয়
তখন কি হয়, অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। আগে বলে দিচ্ছি। তাহলে এটা কিভাবে সম্ভব হয়, এটা কিভাবে সম্ভব হয়, তাহলে এই জায়গাটাতে আমরা একটু যদি দেখি, যেমন দেখো আমাদের সূত্র হচ্ছে আর মানে কি, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2p কিউ হচ্ছে কজ আলফা, এটা ছিল আমাদের সূত্র। তো কন্ডিশন অনুপাতে কি, পি ভেক্টর মানে হচ্ছে পি, কিউ ভেক্টর মানে হচ্ছে তোমার পি, এবং আর ভেক্টর মানে হচ্ছে পি, এটা বলা হচ্ছে কিন্তু। দেন এখান থেকে থিটার মানটা বের করতে বলা হচ্ছে। তখন তুমি কি করবা, তখন তুমি প্রত্যেকটাতে দেখো আর, তাহলে আমি এখন এই স্কোয়ারটা টেনে নিব, তখন পি স্কোয়ার, এটাও হবে পি স্কোয়ার, এটাও হবে পি স্কোয়ার, ঠিক আছে, আর এটাও হবে দেখো 2p স্কোয়ার মানে হচ্ছে কজ আলফা, হয়ে গেল। ওকে, এবার তুমি কি করবা, এই যে পি স্কোয়ার এটা যোগ করলে হচ্ছে 2p স্কোয়ার, ওকে, এটা হবে 2p স্কোয়ার হচ্ছে কজ আলফা, বুঝছো। তাহলে এখন আমি পি স্কোয়ার মাইনাস হচ্ছে 2p স্কোয়ার, আর এটা হচ্ছে 2p স্কোয়ার হচ্ছে কজ আলফা, দেখো এটা কাটলে হবে মাইনাস পি স্কোয়ার, আর এটা হবে 2p স্কোয়ার হচ্ছে কজ আলফা, ঠিক আছে। তাহলে এখন তুমি কাটাকাটি করে দাও, যদি কাটাকাটি করো, এটা কাটো, পি স্কোয়ার কাটা, তাহলে এখানে -1, তাহলে এখানে কি থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে -1 ইজ ইকাল টু, ওকে, 2 cos আলফা, 2 cos আলফা, অর্থাৎ cos আলফা ইজ ইকাল টু, আমরা যদি এটা একবারে পার করে দিই, আচ্ছা একবারে পার করে দিলে তো বুঝতে পারতেছো যে এটা হবে মাইনাস হাফ, অতএব আলফা ইজ ইকাল টু cos ইনভার্স 1 কত, ঠিক আছে না, মাইনাস হাফ, তার মানে কত, 120 ডিগ্রি, 120 ডিগ্রি, এটা হচ্ছে आंसर, এটা হচ্ছে 120 ডিগ্রি। এবার তোমাকে বুদ্ধি করে এটার সাথে হচ্ছে বলতে পারে যে লব্ধির সাথে √2 থাকতে পারে, লব্ধির সাথে √3 থাকতে পারে, হোয়াট এভার যেটা থাক না কেন, তুমি সুন্দর করে এখানে মানটা বসাই দিবা। √3 বললে তুমি এখানে মানে ব্যাপারটা আমি যদি একটা তোমাকে দেখাই, ধরো এরকম কন্ডিশনটা কি এরকম, দেখো এখানে দেখো পি ভেক্টর মানেও যা, কিউ ভেক্টর মানেও তা, ঠিক আছে, কিন্তু এখানে যেটা তোমাকে বলা হবে সেটা হচ্ছে √2p, এরকম বলা হবে। তখন তুমি কি করবা, তখন তুমি এই যে আর, এই আর যে লিখতেছো আর স্কোয়ার মানে হচ্ছে পি স্কোয়ার মানে হচ্ছে কি স্কোয়ার মানে হচ্ছে 2p কিউ কজ আলফা, কিন্তু তুমি লিখতেছো সূত্র, এই আর মানে হচ্ছে √2, তখন এই যে √2 তার উপরে দেখো স্কোয়ার করে দেবা, এটা মানেও পি স্কোয়ার ধরবা, এটা মানেও পি স্কোয়ার ধরবা, এটা মানে হচ্ছে 2p স্কোয়ার হচ্ছে কিন্তু দেখো, তাই না, কজ আলফা। এই যে এই সেগমেন্টগুলো কিন্তু বুঝতে হবে, এই সেগমেন্টগুলো কিন্তু তোমাকে বুঝতে হবে। তখন দেখো এটা কি হবে, 2p স্কোয়ার হবে, তখন এটা হবে 2p স্কোয়ার, এবং এটা হবে কিন্তু 2p স্কোয়ার কজ আলফা। তো এখন আমি তোমাকে যেটা বলি না কেন, আমি √3 দিতে পারি, √4 দিতে পারি, √5 দিতে পারি, হোয়াট এভার, তুমি জাস্ট এইভাবে বসা দেখে নিবা কত আসবে आंसर। আচ্ছা এই অ্যান্সারটা যদি আমরা একটু ছোট করে দেখে নিই, তাহলে এখন দেখো 2p স্কোয়ার এপারে নিয়ে চলে আসলাম, 2p স্কোয়ার, আর এখানে হচ্ছে 2p স্কোয়ার হচ্ছে কজ আলফা, ওকে। তাহলে এখন এটা এটা কাটে দিলে কত, 0 হয়, 2p স্কোয়ার কজ আলফা, ওকে। তাহলে 2p স্কোয়ার কজ আলফা ইজ ইকাল টু 0, অর্থাৎ cos আলফা ইজ ইকাল টু 0/2p স্কয়ার, তার মানে কত, 0ই তো, তাহলে আলফা ইজ ইকাল টু cos ইনভার্স 1, এটা হচ্ছে 0, দ্যাটস মিন কত, দ্যাটস মিন 90 ডিগ্রি, এটা হচ্ছে आंसर। আর √3 হলে 60 ডিগ্রি হয়, বুঝছো। তো এই টাইপের মধ্যে আসলে আসতে পারে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। আচ্ছা তাহলে এটা একটা টাইপ, ওকে, দিকের ফর্মুলা ডিরেক্ট আসতে পারে, দিকের ফর্মুলাটা ডিরেক্ট আসতে পারে, এটা একটু নজরে রাখবা। তাহলে এই জায়গাটাতে কোন জায়গায় কোশ্চেন হয় সেটা আমি কিন্তু তোমাকে বলে দিলাম। আচ্ছা এরপরে হচ্ছে ভেক্টর বিভাজন। তো ভেক্টর বিভাজন বা আমরা বলবো যে উপাংশ বিভাজন, এখান থেকে আমরা একটা তো দেখলাম যে সেটা অলরেডি চিটাগাং বোর্ডে আসছে, সেটা কি উপাংশ বিভাজন থেকে। তো উপাংশ বিভাজনের সবচেয়ে সহজ মনে রাখার উপায় হচ্ছে কি ভাই, যার সাথে কোন ক্রিয়েট করবে সেটা কস, যার সাথে কোন ক্রিয়েট করবে সেটা হচ্ছে সাইন। তার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে একটা ভেক্টর আছে, এখানে একটা ভেক্টর থাকুক, কোনো সমস্যা নাই, মাঝখান দিয়ে সবসময় কি লব্ধি। তাহলে এখানে দেখো যার সাথে কোন ক্রিয়েট করে, কার সাথে কোন ক্রিয়েট করছে, কোন ক্রিয়েট করছে মনে করো থিটার সাথে। তাহলে এখন দেখো এটার নাম হচ্ছে আর, তাই না, তাহলে এটা কোন অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটা কোনটা ওয়াই অক্ষ, তাহলে এটা হবে 90 মাইনাস থিটা, ঠিক আছে। তাহলে এখন যদি আমি তোমাকে বলি তুমি এক্স অক্ষ বের করো বা তুমি ওয়াই অক্ষ বের করো, তাহলে তুমি কি করবা, এক্স মানে এখানে কি বলবা, আর কস থিটা, সহজ কথা শেষ, আর ওয়াই মানে কি বলবা, আর এই যে দেখো কজ 90 মাইনাস থিটা, তো 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, দ্যাটস মিন সহজ কথা শেষ। যে তুমি দেখবা যেটা তোমার এক্স অক্ষের সাথে বলবে সেটা আর কস থিটা, তো এত ঝামেলা করে যাওয়ার দরকার আছে, এক্স মানে হচ্ছে আর কস থিটা, এটা মনে রাখলেই হবে, আর ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, ওকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে আমরা যে সবচেয়ে বেশি দেখবো সেটা হচ্ছে যে ভেক্টরের গুণন থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, ওকে। তাহলে হচ্ছে ভেক্টরের গুণনটা যদি আমরা একটু এক পলকে একটু দেখে নিই, একটা অঙ্ক দিয়ে বাদ বাকি সবগুলো হয়ে যাবে, ওকে। ভেক্টরের গুণনে তুমি সবার আগে যেটা দেখবা, আমি এখানে লিখে রাখতেছি, মনে রাখবা। তো কি মনে রাখবা, ওই যে i.i j.j, তাহলে আমরা প্রথমে এখানে কিন্তু দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে ডট গুণন, একটা হচ্ছে ডট গুণন, এবং আরেকটা কি, আরেকটা হচ্ছে
ক্রস গুণন। এই যে দুইটা ব্যাপার রয়েছে, একটা ডট গুণন এবং আরেকটা কি বললাম ভাই, আরেকটা হচ্ছে ক্রস গুণন। তো ঠিক আছে, তো আমি প্রথমে ডট গুণনের ক্ষেত্রে দেখব। ওকে, ডট গুণনের ক্ষেত্রে যদি দেখি, সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে এটা, আই ডট আই, জে ডট জে, কে ডট কে, এরপরে আই ডট জে, জে ডট কে এবং কে ডট আই। এটা মানে এটা মানে এটা মানে এটা এটা এবং এটা। আই ডট আই মানে কত জানো তো, 1। এগুলো সব হচ্ছে 1 আর এগুলো সব 0। কেন? কারণ এখানে একই রকম দেখতে, এদের মধ্যবর্তী কোণ থাকে 0 ডিগ্রি, আর এরা ভিন্ন রকম, সহজে মনে রাখার উপায় আর কি, ওদের মধ্যবর্তী কোণ থাকে 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই এই পাশটা 0 আর এই পাশটা হচ্ছে 1। এই এই সেগমেন্টটা তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। এই সেগমেন্টটা মনে না রাখলে কোনো উপায় নাই, এটা তোমাকে রাখতে হবে। এবং এর সাথে আমি তোমাকে জাস্ট দুইটা সেগমেন্ট মনে রাখতে বলবো। একটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, ঠিক আছে, এটা হচ্ছে এখান থেকে দুইটা জিনিস, একটা হচ্ছে পরস্পর, এই জিনিসটা সবচেয়ে বেশি আসতে পারে, যে পরস্পর লম্ব হওয়ার শর্ত। পরস্পর লম্ব হওয়ার শর্ত মানে তিনটা জিনিস, একটা অঙ্ক দিয়ে আমরা তিনটা দেখবো। পরস্পর লম্ব হওয়ার শর্ত এটা আসতে পারে, পরস্পর লম্ব হওয়ার শর্ত মানে সহজ কথা শেষ কি ডট গুণন, আসলে ওটাই আসবে, ঠিক আছে, এটা একটা আসতে পারে। এবং আরেকটা কি জিনিস আসতে পারে বলো তো তোমাকে, আমি বলি, আরেকটা হচ্ছে মধ্যবর্তী কোণ নির্ণয়, এটা আসতে পারে। এইটা ডিরেক্ট মানে এগুলো ম্যাথ, বুঝছো, মধ্যবর্তী কোণ নির্ণয় এই জায়গাটা আসতে পারে। এবং আরেকটা এমসিকিউ তোমাকে দিতে পারে, সেটা হচ্ছে লম্ব অভিক্ষেপ বের করতে বলতে পারে, লম্ব অভিক্ষেপ। তো তুমি এই তিনটা জিনিসটা আসলে দেখে গেলে আসলে হয়ে যায়। তাহলে আচ্ছা, পরস্পর লম্ব হওয়ার সূত্রটা কেমন থাকবে ম্যাথ, আমি ছোট করে যদি বলে দিই, এই যে এরকম থাকবে। এ মানে বলবো হচ্ছে 2i প্লাস হচ্ছে ধরো mj, ওকে, প্লাস হচ্ছে 3k, ধরো এরকম বলছে। ওকে, বি মানে হচ্ছে 4i প্লাস হচ্ছে গিয়ে তোমার হচ্ছে 2j, ওকে, মাইনাস হচ্ছে মনে করো কে। এখন বলবে এম এর মান কত হলে, এম এর মান কত হলে, এম এর মান কত হলে, এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব, এরা পরস্পর লম্ব হবে, লম্ব হবে। ওকে, তো এই যে কথাটা বলছে যে এম এর মান কত হলে এরা পরস্পর লম্ব হবে, তো তুমি তখন বুঝে গেছো যে এটা হচ্ছে ডট গুণন। সহজ কথা আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি ভাই, এত ডিপলি যাচ্ছে না। তো এখন তোমাকে এই অঙ্কটা কিভাবে করতে হবে, জাস্ট ডট গুণন করে দিলে কাহিনী শেষ। এখন পরস্পর লম্ব সূত্রটা আমরা সবাই জানি যে a ডট b ইকুয়াল টু 0, তাহলে তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে এখন তুমি জাস্ট গুণ করে দাও, তাহলে গুণ করলে কি হবে, a ডট b ইকুয়াল টু 4 দুগুণ 8 এবং এই যে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা কত হচ্ছে 2m, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দেখতে পাচ্ছ 3। এইটা ইকুয়েশনটা দাঁড় করাইলে আমাদের খেলা শেষ। তাহলে এখন দেখো 8 প্লাস 2m মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে 2m মানে হচ্ছে এটা, এটা প্লাস 3 আর এটা কি হবে মাইনাস 8, বুঝতে পারছো তো। তাহলে 5 থেকে সরি 8 থেকে 3 বাদ দিলে কত থাকে, অবশ্যই 5, সেটা হচ্ছে মাইনাস 5 হবে। তাহলে এখন m এখানে 2m, তাহলে এখন কি বলবা, m ইকুয়াল টু মাইনাস 5/2, তার মানে m ইকুয়াল টু মাইনাস 5/2 হলে এরা পরস্পর লম্ব হইতো। এই একটা ক্যাটাগরির ম্যাথ খুব ভালো করে দেখে যেও, দেখা যাচ্ছে চলে আসতে পারে। ওকে, এটা 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 মনে রাখো যে পরস্পর লম্ব, আমি আবার বলতেছি পরস্পর লম্ব হওয়ার শর্ত, এইটা কিন্তু আসতে পারে। ওকে, আচ্ছা এবার আসো অভিক্ষেপ আর হচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে আমরা এরকম একটা ম্যাথ দেখাই, তাহলে দুইটা যেন হয়ে যায়। ধরো এ মানে থাকবে হচ্ছে 2i প্লাস হচ্ছে 3j, ধরো প্লাস হচ্ছে 2k আছে, আর বি মানে দেওয়া আছে হচ্ছে যে 4i প্লাস হচ্ছে 2j এবং মাইনাস হচ্ছে k। আচ্ছা, এখন দেখো এখান থেকে কি টাইপের কোশ্চেন করা যেতে পারে। ফার্স্ট অফ অল কোশ্চেন করা যেতে পারে যে আমরা বলতে পারি যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ, এইটা তোমার কোশ্চেন করতে পারে। দেখো লম্ব অভিক্ষেপ বের করতে বলতেছে, একটু ভালো করে বুঝবা। এন্ড নাম্বার টু তোমাকে বলবে যে মধ্যবর্তী কোণ কত, বা এদের মধ্যবর্তী কোণ, তো মধ্যবর্তী কোণ নির্ণয় করো, এই টাইপের কোশ্চেন কিন্তু করবে যে মধ্যবর্তী কোণ নির্ণয় করো, বা বলবে যে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ কত। তো আগে এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বা বি বরাবর এ লম্ব অভিক্ষেপ, এই টাইপের কোশ্চেন আসলে তুমি কি করবা, তুমি দেখো যার লম্ব অভিক্ষেপ কার, বি এর, তাহলে হচ্ছে বলবা বি cos থিটা। তো বি cos থিটা যখন তুমি নিয়ে নিচ্ছ, তো মাথার উপরে থাকবে হচ্ছে এ ডট বি, এ ডট বি। এবার দেখো বাকি থাকতেছে কে, বাকি থাকতেছে এ, তাহলে এটা আসবে নিচে এবং সেটা মান নির্ণয় করতে হবে। এখন যদি তোমাকে আমি বলতাম যে বি বরাবর এ লম্ব বিক্ষেপ, যদি বলতাম এ, তাহলে যার লম্ব বিক্ষেপ তার সাথে cos থিটা গুণ, মাথার উপরে এ ডট বি যাইতো আর নিচে চলে আসতো বি। আচ্ছা, এটা কোথায় থেকে হইলো বলো তো, ওই যে আমাদের প্রথম সূত্রটা আমরা পড়ে আসছি না, এ ডট বি মানে কি পড়ে আসছি জানো, এ বি cos থিটা, এখান থেকে আসছে আর কিছু না, জাস্ট এখান থেকে আমি জাস্ট ট্রান্সফার করেছে আর কিচ্ছু করি নাই। ওকে, তাহলে এখন তোমাকে বলছে যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে এটাতে আমরা কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব,
অবশ্যই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। তাহলে এখান থেকে দেখো যে বি কস থিটা মাথার উপরে হচ্ছে এ ডট বি, ঠিক আছে। আর নিচে কার মান নির্ণয়, এর মান। এখানে দেখতে পাচ্ছ এখানে এ ডট বি আছে, তাহলে এ ডট বি আছে মিনিং কি, এ ডট বি মানে আমরা বুঝে যাবো যে দুটো জাস্ট ডট গুণন করে দেবো খালি এই যে সংখ্যা তাহলে 4 দুগুণ হচ্ছে 8, 4 দুগুণ 8, এরপর হচ্ছে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এরপর হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে 2, তাই না। তাহলে 8 6 হচ্ছে কত, 8 6 হচ্ছে 14 নাকি, হ্যাঁ 14 থেকে 2 বাদ দিলে 12, তাহলে এটা आंसर হয়ে গেল 12। এবার নিচে এ আছে, তাহলে এর জাস্ট মান নির্ণয় করলে হয়ে যাবে। তাহলে এর মান নির্ণয় তো বুঝো, জাস্ট স্কয়ার করে দাও। তাহলে 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, আচ্ছা 2 এর উপর স্কয়ার 3 এর উপর স্কয়ার, আবার কি 2 বলছে, হ্যাঁ 2 এর উপর স্কয়ার, তাহলে 4, এটা হচ্ছে 9 আর এটা হচ্ছে 4, তাহলে 4 আর 9 13, এটা হচ্ছে 17। এই যে শেষ, খেলা শেষ। তাহলে এখন দেখো এ ডট বি এর মান হচ্ছে 12 আর এটার মান হচ্ছে কত, এটার মান হচ্ছে 17। এটাই হচ্ছে আমাদের অ্যানসার, এটাই হচ্ছে আমাদের অ্যানসার, আর কিন্তু কিছু করা লাগবে না, ঠিক আছে। এবার বলেছে মধ্যবর্তী কোণ নির্ণয়, তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয় করার জন্য আমরা কোন সূত্র মানে নিব, সাহায্য নিব, ওইটাই। এই যে দেখো এই যে মেন সূত্র, এখান থেকে আমরা cos থিটা বের করব। তাহলে কি বলবো যে cos থিটা যদি বের করতে চাই, তাহলে মাথার উপরে হচ্ছে a ডট b, নিচে কি এর মান নির্ণয় এবং b এর মান। এবং মজার বিষয় তুমি দেখো যেখান থেকে আমরা থিটা বের করলে cos ইনভার্স 1 নাম দিব, এবং দেখো a ডট b এর মান কত, a ডট b এর মান হচ্ছে 12। আচ্ছা এর মান নির্ণয় করছি কত, এর মানটা আমরা নির্ণয় করেছি √17, তাহলে এখানে √17 রাখবো। আচ্ছা তাহলে বি এর মানটা একটু বের করে নিই, আচ্ছা বি এর মানটা একটু সাইডে যাই, ওকে। তাহলে বি এর মানটা আমরা যদি বের করি, তাহলে 4 এর উপর স্কয়ার 2 এর উপর স্কয়ার এবং হচ্ছে মাইনাস 1 এর উপর স্কয়ার। তাহলে এখন দেখো যে 16 4 এবং হচ্ছে 1, √21 কত আসলো, √21 আসলো। তাহলে এখন আমি এখানে শুধু √21টা বসিয়ে দিয়ে ক্যালকুলেটর চাপলে মানটা চলে আসবে। তাহলে মধ্যবর্তী কোণ নির্ণয়, অভিক্ষেপ এবং হচ্ছে এই যে ডট গুণন, জাস্ট এটা। বা তোমাকে যদি বলতো সরাসরি যে ডট গুণন দেখাও বা স্কেলার গুণন কথা মানে কত, তখন তুমি কি করতে, জাস্ট এ ডট বি, যে এই প্রসেসটা বের করলাম না, এই প্রসেসটা বের করলে হয়ে যেত। এটা হচ্ছে আমাদের গেল ডট গুণন। এবার আসো ক্রস গুণন থেকে আবার কোশ্চেন করার একটা ভালো রকমের সম্ভাবনা রয়েছে, ক্রস গুণন। ওকে, তাহলে ক্রস গুণনটা কি করবা, ক্রস গুণনের প্রথমে তুমি যেটা মনে রাখবা সেটা হচ্ছে এই যে দেখো আই ক্রস আই, জে ক্রস জে, এরপর হচ্ছে কে ক্রস হচ্ছে কে। এটা আবার কি হবে জানো, এটা আবার 0 হবে, এটা কিন্তু 0 হবে, ঠিক আছে। আর যদি এখন আই ডট জে দাও, তাহলে তোমাকে দিতে হবে কে, কারণ এটা সার্কেলিং ভাবে এভাবে ঘুরে, আই জে এর পরে কে, ঠিক আছে। তারপরে জে গুণ কে মানে কি, জে গুণ কে মানে হচ্ছে আই, তারপরে কে গুণ আই মানে কি, কে গুণ আই মানে হচ্ছে জে। আর যদি উল্টা পথে যাও, আই গুণ জে না দিয়ে যদি আমি দিতাম জে গুণ আই, তাহলে বলতা হচ্ছে মাইনাস কে, ঠিক আছে। আচ্ছা এটা সহজে বলি, এটা জানো তোমরা, যেমন এ ক্রস বি মানে আসলে সি রে ভাই, কিন্তু যখন তুমি উল্টে যাবা বি ক্রস এ, তখন তুমি লিখবা হচ্ছে মাইনাস সি। কথা কি বুঝতে পারলা। তাহলে জে গুণ আই এইভাবে ঘুরতেছে, আই গুণ জে, দেখো এটা আগে আই, তারপরে ঘুরতেছে জে, তারপরে ঘুরছে কে, এইদিকে ঘুরলে প্লাস। এবার আই গুণ আবার যদি কি হইতো, মানে এটা এইদিকে না ঘুরে এদিকে ঘুরতেছে, তখন আই গুণ কে হলে কি করতা, আই গুণ কে হলে কি বলতা, মাইনাস এ বলতা। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো কাহিনীটা আসলে কি। এবার আসলে এখান থেকে কি কি আসতে পারে, এখান থেকে আসতে পারে পরস্পর সমান্তরাল শর্ত বা ক্রস গুণ। এই যে দেখো এবার আবার পরস্পর সমান্তরাল, তো পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি, পরস্পর সমান্তরাল শর্তটা এটা আগে তোমাকে জানা লাগবে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু 0, এটা হচ্ছে পরস্পর সমান্তরাল শর্ত, ওকে। আচ্ছা আর এর পাশাপাশি কিছু ক্ষেত্রফল সংক্রান্ত তোমাকে দিবে, আচ্ছা ক্ষেত্রফল সংক্রান্ত তো পরে আসতেছি। দেখো ক্ষেত্রফল সংক্রান্ত, দেখো এরকম টাইপের একটা কোশ্চেন কিন্তু সলভ করে দিলাম কিছুক্ষণ আগে। ক্ষেত্রফল সংক্রান্ততে কি কি আসবে সেটা আমি আসতেছি। তাহলে এই ম্যাথটা তোমাকে আমি দিলাম যে পরস্পর সমান্তরাল শর্ত, একটা শর্টকাট থিং আছে, সেটা তো আমি তোমাকে আগেই বললাম। মানে ম্যাট্রিক্স নির্ণয় করা লাগবে, না করলে শর্টকাট তুমি এভাবে করতে পারবা, এক্স মানে হচ্ছে বিএক্স, আর এ ওয়াই মানে হচ্ছে বিওয়াই, আর এজেড মানে হচ্ছে বিজেড। একেবারে সহজ কথায় ভাই শেষ। এবার আসো ক্ষেত্রফল সংক্রান্ত যে ব্যাপারটা বললাম, এখানে সব জিনিসটা মাথায় রাখবা যে সেটা হচ্ছে দেখো যে মানে সামান্তরিকের ক্ষেত্রফল, যদি ডিরেক্ট বলা যায় সামান্তরিকের ক্ষেত্রফল, এই জায়গাটা একটু, এগুলো আবার সূত্র সমীকরণ চলে আসতে পারে, হ্যাঁ, যে সামান্তরিকের ক্ষেত্রফল, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা যদি বের করতে বলো তাহলে তুমি বুঝবা হচ্ছে এ ক্রস বি, এই যে এরকম, ওকে। আর যদি বলা হচ্ছে যে ধরো সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছে কিন্তু দুটি কর্ণ আছে, যে দুটি কর্ণ আছে, এবার তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, এবার ক্ষেত্রফল সামান্তরিকের কিন্তু ক্ষেত্রফল, এই যে সামান্তরিকের ক্ষেত্রফল, দুটি কর্ণ আছে, এবার বলতে সামান্তরিকের ক্ষেত্রফল কত। যদি এইটা প্রশ্ন করে তখন তুমি সামনে হাফ নিবা,
আর এখানে হচ্ছে এ ক্রস বি। বুঝতে পারলা? যদি বলে যে কি বলে যে কর্ণ দেওয়া থাকে, কর্ণ দেওয়া থাকার পরে এরপর যদি তোমাকে বলে যে না কর্ণ না, এবার হচ্ছে তোমাকে নরমালি বলেছে ত্রিভুজের। তো ত্রিভুজের ক্ষেত্রে তো সেম। ত্রিভুজের ক্ষেত্রে কোনটা, এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা না, তো এটাকে তুমি হাফ এ ক্রস বি করতে। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু সেটা হচ্ছে কি জানো, যে অভিলম্ব তল একক ভেক্টর। হ্যাঁ, অভিলম্ব তলে একক ভেক্টর, এইটা বেশি দেয়। অভিলম্ব তলে হচ্ছে একক ভেক্টর, তো এটা ইজিক্যাল টু কেমন হয়, যে প্লাস মাইনাস এ ক্রস বি, আর ওটার আবার মান নাই করলে কিন্তু হয়ে যায়। ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু এরকম, যে অভিলম্ব তল একক ভেক্টর বা লম্ব তল একক ভেক্টর, এই কথাটা বলা মানে তুমি দেখবা যে এটা দিয়ে তোমাকে করতে হচ্ছে। বেশ, এখান থেকে আসলে প্রশ্ন আসে। ঠিক আছে, লম্ব তলে একক ভেক্টর। ওকে, তো আমরা একটা ছোট ম্যাথ স্যাম্পল দেখি। তাহলে ধরো ম্যাথ দেওয়া আছে, তো দেখো এরকম দুইটা জাস্ট এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, বলছে সামান্তরিক ক্ষেত্রফল কত। তাহলে এই ক্ষেত্রে তোমার সবার জন্য সহজ, আমি একটাতেই তিনটা প্রশ্ন সেট করে দিয়েছি, যে এ ক্রস বিটা আগে নির্ণয় করে বের করে নেওয়া উচিত। এই যে দেখো, এই যে আই ক্যাপ, জে ক্যাপ এবং হচ্ছে কে ক্যাপ। আর এখানে কত 2, এখানে 3, আর এখানে হচ্ছে 4। এরপরে কত 3 2 1, 3 2 হচ্ছে 1। প্রথমে এখানে আই ক্যাপ কমন নিব, এটা কমন, এটা কাটা, তাহলে 3 1 কে 3, সূত্রে মাইনাস। ঠিক আছে না, 4 2 4, এরপরে মাইনাস যে এটা কাটা এটা কাটা, তাহলে 2 1 কে 2। ঠিক আছে, আর 3 4 হচ্ছে 12 প্লাস, এবার এটা, তাহলে এটা কাটা আর এটা কাটা, তাহলে এখন 2 2 4 এবং 3 3 হচ্ছে 9। এই তো সূত্রে তো মাঝখানে মাইনাস, এগুলো তো জানো, এত বেশি কথা বলছি না আমি। তো 3 থেকে 8 বাদ দিলে কত থাকে, -5 থাকে। ওকে, এরপরে কত থাকে, 12 থেকে তুমি 2 বাদ দিলে থাকছে হচ্ছে যে তোমার 10, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 10 জে। ওকে, এরপরে 4 থেকে 9 বাদ দিলে -5। ওকে, -5, এটা 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 তুমি পাইলা আসল। হ্যাঁ, তো এখন তোমাকে যখন বলতেছে যে সামান্তরিকের ক্ষেত্রফল, মানে সামান্তরিকের ক্ষেত্রফল বলছে, তো তখন তুমি কি করছো, অতএব ক্ষেত্রফল। তো এই জায়গাটা তুমি ঠিক কিভাবে ইয়ে করতা, কিভাবে চিন্তা করতা, এই যে এভাবে এ ক্রস বি, এই যে। তাহলে এখন তুমি এটা জাস্ট কি করে দিবা, যে দেখো 5 এর উপরে স্কয়ার, 10 এর উপরে হচ্ছে স্কয়ার, এবং হচ্ছে আবার -5 তার উপরে স্কয়ার। এটা আবার কি মাইনাস বলে করে দিও না আর কি, তাহলে এটা হচ্ছে 25ই হবে, এটা হবে 100, আর এটা হবে 25, তার মানে হচ্ছে 150, রাইট। তার মানে যে এটা এটা হচ্ছে आंसर। এখন দেখো বলছে যে দুটি কর্ণ যদি থাকে তাহলে কি করতাম, তাহলে কর্ণর ক্ষেত্রে যদি ক্ষেত্রফল আমরা বের করতাম, তাহলে তুমি এই যে এইভাবে, অতএব এটা 2 নাম্বার কিন্তু। হ্যাঁ, 2 নম্বরের ক্ষেত্রফলটা কেমন হইতো বলো তো, 2 নম্বরের ক্ষেত্রফলটা হইতো যে হাফ, আর এই যে দেখো এটা হচ্ছে 150, এটা হচ্ছে आंसर, এটা হইতো। হ্যাঁ, আর অভিলম্ব তল একক ভেক্টর, অভিলম্ব তল একক ভেক্টরটা কি, অভিলম্ব তল একক ভেক্টরটার জন্য এখানে তুমি এই প্রসিডিউরটা মেইনটেইন করতে। এই যে দেখো, যে এ ক্রস বি এবং এ ক্রস বি এর হচ্ছে মান নির্ণয়। ঠিক আছে না, তো সামনে প্লাস মাইনাস থাকে, তাহলে এ ক্রস বি মানে কত পেয়েছো, এ ক্রস বি মানে যে এটা পাইছো, এই যে -5i প্লাস হচ্ছে 10 জে মাইনাস হচ্ছে 5k, এটা পেয়েছো। আর নিচে কত পেয়েছো, 150, এই দেখো 150। তো এখন এটা একটু সাজায় লেখা যায়, তারপর প্লাস মাইনাস সামনে থাক, 1/150 কমন, 1/150 কমন নিলে -5i প্লাস হচ্ছে 10 জে মাইনাস হচ্ছে 5k, এটা হচ্ছে आंसर। বুঝতে পারছো? তো ক্রস গুণন থেকে এই টাইপের কোশ্চেন আসতে পারে। আর একটা লাস্ট প্যাটার্ন, সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে যে থিওরিগুলো লাগবে সেটা কিন্তু আমি তোমাকে বললাম। আর সূত্র সমীকরণগুলো, বন্টন সংযোগ বিনিময়, এটা একটু দেখতে হবে। তো ভেক্টর ক্যালকুলাস আমরা সবাই জানি, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে ডাইভারজেন্স, এবং এটা হচ্ছে কার্ল। ঠিক আছে, ডাইভারজেন্স আর এটা হচ্ছে কার্ল। তো যা আসবে আমি সেটাই পড়াচ্ছি আর কি। তো এটা হচ্ছে অবস্থা। তো এটা কি জানো তো, এটা হচ্ছে যে তোমার স্কেলার টু ভেক্টর, স্কেলার টু ভেক্টর, আর এটা হচ্ছে ভেক্টর টু স্কেলার, ভেক্টর টু স্কেলার। ওকে, আচ্ছা, আর এটা কি, এটা হচ্ছে ভেক্টর টু ভেক্টর, ভেক্টর টু ভেক্টর। এই হলো কাহিনী, বুঝছো? এখন আসো যে বেশিরভাগ আসে ডাইভারজেন্স, তবে এখানে দুইটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে সলিনয়েড এবং হচ্ছে আরেকটা হচ্ছে অঘূর্ণনশীল। আচ্ছা, সলিনয়েড বা এটাকে আমরা বলতে পারি সলিনয়েড বা চোঙাকৃতি, চোঙাকৃতি, চোঙাকৃতি হওয়ার শর্তটা কি, এই ধরো এই যে অপারেটর তো থাকে, অপারেটরের সাথে এই যে এটা ডট গুণন ইজিক্যাল টু 0, এইটা হচ্ছে তোমার সলিনয়েড বা চোঙাকৃতি। কিন্তু অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল, অঘূর্ণয়নশীল,
ঘূর্ণয়নশীল বা সংরক্ষণশীল বা সংরক্ষণশীল সংরক্ষণশীল হওয়ার শর্ত। ওকে, এই তো এরকম হয়তো বুঝতে পারছো। এই দুটো সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। আর এখানে যে নেবলা অপারেটর, এটা তো তোমাকে জানাই লাগবে। সো এখান থেকে তো কোনো ছাড় নাই। সো নেবলা অপারেটর ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, আর ডেল বাই ডেল জেড হচ্ছে কে ক্যাপ। ওকে, তো এই হলো আমাদের অবস্থান, এই হলো আমাদের অবস্থান। এই যে দেখো, এখন এখান থেকে একটা জিনিস খালি একটু দেখো, সেটা হচ্ছে ডাইভারজেন্স নির্ণয়টা একটু দেখে যাও। এইটা আসতে পারে, যে কোনো একটা ডাইভারজেন্স আসতে পারে। এই বললো ধরো ভি মানে এক্স কিউব আই ওয়াই কিউব জে জেড স্কয়ার কে ক্যাপ হইলে, হ্যাঁ এখানে কিন্তু স্থানাঙ্ক থাকবে আবার, যে বললো 1 1 2 স্থানাঙ্ক ব্যবস্থায়, স্থানাঙ্ক ব্যবস্থায় এই টাইপের এমসিকিউ গুলো আসবে। ডাইভারজেন্স তার বলবে না, বাংলা কথা তার বলবে না। এই যে দেখো এমনি থাকবে, এই যে ডট থাকবে, যে বলবে হোয়াট, এটা বলবে হোয়াট। তো তোমার বোঝা লাগবে ও আচ্ছা এই ব্যাপার, যে ডাইভ অফ ভি মানে এটা মানে বোঝাচ্ছে ভেক্টরের, এই ডাইভারজেন্স অফ ভেক্টর, বুঝছো, মানে কার সাথে, ভি এর সাথে আর কি। ওকে, দেন তুমি পরের লাইনে যা এটা করে দিলা। ওকে, তাহলে ডেল বাই ডেল এক্স। এখন এক্স এর সাথে এক্স কে, এক্স এর সাথে আছে হচ্ছে এক্স কিউব, এক্স কিউব। এখানে কিন্তু আই ক্যাপ জে ক্যাপ থাকবে না, কারণ ভেক্টর থেকে স্কেলারে কনভার্ট হবে। আমি একবারে সহজে লিখতেছি, ডেল বাই ডেল ওয়াই, শুধুমাত্র এখানে ওয়াই কিউব আছে। ডেল বাই ডেল জেড, এখানে কি আছে, শুধুমাত্র জেড স্কয়ার আছে, বুঝছো। তাহলে এখন দেখো নিয়ম কি, বলো এটা নিয়ম কি। নিয়মটা হচ্ছে যে এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স তো মিলে গেছে, তাহলে তিনটা সামনে আসবে 3x স্কয়ার, এগুলো তো জানো। ওয়াই এর সাথে ওয়াই মিলে গেছে, তিনটা সামনে আসবে 3y স্কয়ার, আর এটা হচ্ছে 2z। এখন শুধু কি করবা, স্থানাঙ্কটা বসায় দিবা। তাহলে 3x এর মান হচ্ছে 1 তার উপর স্কয়ার, 3 1 তার উপর স্কয়ার, 2z এর মান হচ্ছে 2। তাহলে কত হবে, 3 3 4, তাহলে 6 আর 4 হচ্ছে 10। এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার, বুঝছো। আমি ঠিক লিখছি তো মনে হয় না, হ্যাঁ 3 3, হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এই তো, হ্যাঁ ডাইভারজেন্স থেকে আসতে পারে। আরেকটা জিনিস কিছু দেখো, সেটা হচ্ছে নিচের কোনটি সঠিক টাইপের কোশ্চেন আসতে পারে, সংযোগ, বিনিময় এবং আরেকটা হচ্ছে বন্টন, বুঝছো, এই রিলেটেড কোশ্চেন আসতে পারে। তো সংযোগ, বিনিময় আর হচ্ছে বন্টন। তো সংযোগটা হচ্ছে কি, এ প্লাস বি, ঠিক আছে, এরপর হচ্ছে প্লাস সি লিখে নিবা। যদি এটার ব্র্যাকেট দাও, তাহলে তোমার হচ্ছে পরেরটাতে ব্র্যাকেট দেওয়া লাগবে, বি প্লাস হচ্ছে সি। তাহলে এখানে তুমি কি করবে, যে এটা। আচ্ছা, আর বিনিময়টা হচ্ছে এ প্লাস বি ইজ ইকাল টু বি প্লাস এ, শেষ। আর বন্টন এম প্লাস বি, এম এ আর এম। এই তিনটা না বলে যে নিচের কোনটা সঠিক। তো যতটুকু হলো, আমি তো পিডিএফটা এখানে দিয়ে দিচ্ছি, তুমি দেখে নাও। এই কয়েক মিনিট, হয়তো বা 30 মিনিটের মতো লাগতে পারে, পড়ে নিলে তোমার ঝামেলাগুলো মিটে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থেকো, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি।